আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে কার্যবিধিমালা 1996, এই বিশেষ করে এই বিধিমালার আলোকে কার্য বন্টন প্রশ্নটি 5 বার এসেছে বিগত পরীক্ষায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো কার্য বন্টন আবার যদি পরীক্ষায় আসে কীভাবে লিখবো, তাই না? সেই জন্য আজকের এই আলোচনা। লক্ষ্য করি, কার্যবিধিমালা 1996 এর বিধি 3-এ কার্য বন্টন সম্পর্কে বলা হয়েছে। বিধি 3-এ কি বলা হয়েছে? প্রত্যেক মন্ত্রণালয় বা বিভাগ তাদের উপর অর্পিত দায়িত্ব সম্পাদনের নিমিত্ত এই তফসিল 1-এ বর্ণিত পুস্তিকার মাধ্যমে যে নির্দেশনা প্রদত্ত হয়েছে তাকে কার্যবন্টন বলা হয়। অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে তাদের উপর যে অর্পিত দায়িত্ব যে সম্পাদনের জন্য কিভাবে কাজ বন্টন করতে হবে, এই যে তফসিল 1-এ বর্ণিত পুস্তিকার মাধ্যমে তার নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার মাধ্যমে কার্য বন্টন করা হয় বা কাজ ভাগ করে দেওয়া হয়, যাকে কার্যবন্টন বলা হয়। কার্যবন্টন সম্পর্কে আরও যে সমস্ত বিষয় আছে, কারণ কার্যবন্টনের ইংরেজি হচ্ছে অ্যালোকেশন অফ বিজনেস, আর তাই না? আর কার্যবিধিমালার ইংরেজি হচ্ছে রুলস অফ বিজনেস। তো যাই হোক, কার্যবন্টন সম্পর্কে আরও বিস্তারিত এখন আলোচনা করব। তো একে বলা হয়েছে প্রধানমন্ত্রী যখনই প্রয়োজন এক বা একাধিক বিভাগ নিয়ে একটি মন্ত্রণালয় গঠন করতে পারবেন। পরবর্তীতে বলা হয়েছে এই বিধিমালার তফসিল 1-এ বর্ণিত বা নির্দেশিত পদ্ধতিতে সরকার কার্যাবলী বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে বন্টন করতে হবে। সরকারের বিভিন্ন কার্যাবলী তফসিল 1-এ বর্ণিত নির্দেশিত পদ্ধতিতে। এরপরে বলা হয়েছে প্রত্যেক বিভাগে সরকারের একজন সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এবং তার অধীনস্থ এমন সকল অন্যান্য কর্মকর্তা থাকবেন যা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। অর্থাৎ প্রত্যেক মন্ত্রণালয়ে বা বিভাগে একজন সচিব, অতিরিক্ত সচিব অথবা যুগ্ম সচিব থাকবেন এবং তার অধীনে এমন সকল অন্যান্য কর্মকর্তাগণ থাকবেন যা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। তবে এখানে একটা শর্ত থাকে যে একই ব্যক্তি একই মন্ত্রণালয়ের একাধিক বিভাগের সচিব হতে পারবেন না। অর্থাৎ একজন ব্যক্তি একাধিক বিভাগের সচিব হতে পারবেন না, যে কোনো একটা বিভাগের একজন সচিব হবেন, সে কথা বলছে। এখানে আরও বলা হয়েছে যে প্রধানমন্ত্রী একটি বিভাগ বা একটি মন্ত্রণালয় বা একাধিক বিভাগ বা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর, একজন মন্ত্রীর বা একজন প্রতিমন্ত্রীর উপর ন্যস্ত করতে পারবেন। তবে এখানে একটি শর্ত থাকে যে এরূপে অর্পিত দায়িত্ব হয়নি এমন বিভাগ বা মন্ত্রণালয় সরাসরি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী একটি বিভাগ বা মন্ত্রণালয় এর দায়িত্ব প্রধানমন্ত্রী নিজের উপরে বা একজন মন্ত্রীর উপরে বা একজন প্রতিমন্ত্রীর উপর ন্যস্ত করতে পারবেন। একজন মন্ত্রীর অধীনে একাধিক মন্ত্রণালয় থাকতে পারে, সে কথা বলছে। তবে এরূপ কোনো যদি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পিত না হয়, এমন যদি বিভাগ বা মন্ত্রণালয় থাকে, সেক্ষেত্রে সরাসরি প্রধানমন্ত্রী নিজেই সেই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন, সে কথা বলা হয়েছে। পরবর্তীতে আরও বলা হয়েছে সচিব বা একজন সচিব বিভাগ বা মন্ত্রণালয়কে শাখা নামে অভিহিত কয়েকটি কার্য সম্পাদনী ইউনিটে সংগঠিত করবেন। কয়েকটা শাখা বা শাখা নামে কয়েকটি কার্য সম্পাদনকারী ইউনিটে সংগঠিত করবেন। তবে এখানে শর্ত থাকে যে যদি কোনো ইউনিট বা শাখার অনুরূপ না হয়, তাহলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে সেই ইউনিট অন্য কোনো রূপে সংগঠিত করা যাবে। আরও বলা হয়েছে সচিব স্থায়ী আদেশ বলে বিভাগ বা মন্ত্রণালয়ের কার্যাবলী তার অধীনস্থ বিভাগের বিভিন্ন শাখা বা ইউনিটের মধ্যে বন্টন করবেন। তবে এইখানে আরও বলা হয়েছে সচিবালয় বা সংযুক্ত দপ্তরের সম্পাদিত কার্যাদি ব্যতিরেকে সরকারের অন্যান্য সকল কার্যাদি প্রধানমন্ত্রী কর্তৃক সময়ে সময় নির্ধারিত এজেন্সি বা অফিসের মাধ্যমে সম্পাদন করতে বা পরিচালিত হবে। এই বিধিমালার পরবর্তী প্রশ্নটি হচ্ছে মন্ত্রণালয় বা বিভাগের কাজ কি, তাই না? কাজ প্রশ্নটি 2 বার এসেছিল। তো লক্ষ্য করি মন্ত্রণালয় বা বিভাগের কাজ বিধি 4-এ বলা হয়েছে। বিধি 4-এ এই কার্য বিধিমালার 1996 4-এ বিধি 4-এ বলা হয়েছে মন্ত্রণালয় বা বিভাগের কাজ কি কি। লক্ষ্য করি নীতি নির্ধারণ করা, পরিকল্পনা প্রণয়ন করা, পরিকল্পনা বাস্তবায়নের মূল্যায়ন করা, আইন প্রণয়ন সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করা,
সংসদের দায়িত্ব পালনের মন্ত্রীকে সহায়তা করা এবং এই যে উচ্চ পর্যায়ের কর্মচারী ব্যবস্থাপনার পাশাপাশি প্রধানমন্ত্রী কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত অন্যান্য বিষয় এর কার্যাদি পালন করা। তো এইগুলি হচ্ছে এই মন্ত্রণালয়ের কাজ। এর বাইরে আরও কাজ আছে, কিন্তু মেন পয়েন্টগুলো কার্য বিধিমালা অনুযায়ী যেটি বলা আছে সেটা আলোচনা করেছি। তো কার্যবিধিমালা 1996 পরবর্তী প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রপতির নিকট সরাসরি প্রেরণ, মানে কোন কোন বিষয় এর সিদ্ধান্তের জন্য রাষ্ট্রপতির নিকট সরাসরি প্রেরণ করতে হবে, তাই না? সেই বিষয়গুলি লক্ষ্য করি। বিধি 6 এই রাষ্ট্রপতির নিকট সরাসরি প্রেরণ সম্পর্কে বিধি 6 বলা আছে। কি বলা আছে? এই বিধিমালার তফসিল 3 নির্দিষ্টকৃত কিছু বিষয় আছে। সেই বিষয়গুলি যেমন এই যে প্রধানমন্ত্রীর নিয়োগ বা পদত্যাগ এবং প্রধান বিচারপতির নিয়োগ এবং পদত্যাগ, এই দুটি বিষয় রাষ্ট্রপতির নিকট সরাসরি প্রেরিত হবে। তফসিল 3 বর্ণিত নির্দিষ্ট করে দেওয়া আছে বিষয়টি। আরও রয়েছে 2 নম্বরে বলা হচ্ছে তফসিল 6 নির্দিষ্টকৃত সাময়িক কিছু প্রতিবেদন আছে যেগুলি সরাসরি রাষ্ট্রপতির নিকট প্রেরণ করতে হবে। যেমন লক্ষ্য করি, মন্ত্রণালয় এবং বিভাগসমূহের কার্যাবলীর সাময়িক প্রতিবেদন, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তসমূহ, মন্ত্রিসভার যে সমস্ত বৈঠক হয় তার সিদ্ধান্তসমূহ, বিদেশি রাষ্ট্র ও সংস্থাসমূহের সাথে সম্পাদিত সম্মতিনামা এবং চুক্তিসমূহ, সাময়িক গোয়েন্দা প্রতিবেদনসমূহ, পররাষ্ট্র বিষয়ক গুরুত্বপূর্ণ যোগাযোগের অনুলিপিসমূহ। তো এইগুলি এই রাষ্ট্রপতির নিকট সরাসরি প্রেরণ করতে হয় বিধি অনুযায়ী, আমি এখানে আলোচনা করেছি। এবার আসি এই যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে আন্তঃমন্ত্রণালয় পরামর্শ বা মন্ত্রণালয় বা বিভাগ সমূহের মধ্যে পরামর্শ। এই প্রশ্নটি না বিগত পরীক্ষায় 5 বার এসেছে, তাই না? তো কোন কোন বিষয় সম্পর্কে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে পরামর্শের প্রয়োজন আছে বা আন্তঃমন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলি সমাধান করা যায় পরামর্শের মাধ্যমে, সেগুলি এই বিধিতে বলা আছে। এই যে তফসিল, বিশেষ করে বিধি 10 এই যে মন্ত্রণালয় ও বিভাগসমূহের মধ্যে পরামর্শ সম্পর্কে বলা হয়েছে বিধি 10 কিন্তু খেয়াল রাখবো কি বলা হয়েছে। এখানে 1 নম্বরে বলেছে কোনো বিষয়ের বক্তব্যের সাথে একাধিক মন্ত্রণালয় বা বিভাগ সম্পর্কে যুক্ত থাকলে বিষয়টি মন্ত্রণালয় বা বিভাগসমূহের কর্তৃক বিবেচিত বা তাদের মতামত যথাযথভাবে লিপিবদ্ধ না হওয়া পর্যন্ত আদেশ জারি করা যাবে না এবং বিষয়টি প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভায় পেশ করা যাবে না। এখানে বলেছে কোনো একটি মন্ত্রণালয়ের বা বিভাগের বক্তব্যের সাথে একাধিক বিভাগ বা মন্ত্রণালয় যদি সম্পর্কযুক্ত থাকে তাহলে তাদের মতামত যথাযথভাবে লিপিবদ্ধ না হওয়া পর্যন্ত, অন্যান্য যে সমস্ত মন্ত্রণালয় জড়িত তাদের মতামত যথাযথভাবে লিপিবদ্ধ না হওয়া পর্যন্ত বিশেষ করে কোনো আদেশ প্রদান করা যাবে না এই সম্পর্কে, এবং বিষয়টি মন্ত্রণালয় প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভায়ও পেশ করা যাবে না, তাই বলেছে। আরও বলা হয়েছে যদি সংশ্লিষ্ট বিভাগ বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে মতৈক্যে উপনীত না হতে পারে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পরামর্শ করার পরও যদি মন্ত্রী বিষয়টি কার্যকর করার জন্য অবিচল থাকেন তাহলে প্রধানমন্ত্রীর নিকট পেশ করতে হবে। অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা করার পরেও যদি সুরাহা না হয় এবং বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রী যদি বিষয়টি কার্যকর করার জন্য অবিচল থাকেন তাহলে প্রধানমন্ত্রীর নিকট বিষয়টি পেশ করতে হবে সমাধানের জন্য, সেই কথা বলছে। আরও বলা হয়েছে কোনো বিষয় পরামর্শের জন্য এক বিভাগ বা মন্ত্রণালয় থেকে অন্যান্য বিভাগ বা মন্ত্রণালয়ের প্রেরণ করার প্রয়োজন হলে যে সমস্ত প্রাসঙ্গিক ঘটনাবলী বা বিষয়াদির কারণে এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয় বা বিভাগে প্রেরণ করা আবশ্যক হয়ে পড়ে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অর্থাৎ এখানে বলছে যে কোনো বিষয় সম্পর্কে যদি একাধিক মন্ত্রণালয়ের প্রেরণ করার প্রয়োজন আবশ্যক হয় তাহলে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, তাই বলছে। এমনকি যে ক্ষেত্রে পরামর্শ করার প্রয়োজন নেই বলে মনে হয় সেক্ষেত্রে একটি মন্ত্রণালয় বা বিভাগের কোনো বিষয় জারিকৃত পত্রের অনুলিপি আকারে কোনো মন্ত্রণালয় বা বিভাগের নিকট অবগতির জন্য প্রেরণ করতে পারে। অর্থাৎ এখানে বলেছে যে
যদি এমন যদি হয় যে কোনো পরামর্শের প্রয়োজন নেই, তারপরেও একটি মন্ত্রণালয়ের কোনো জারিকৃত পত্রের যে অনুলিপি সেটি অন্য মন্ত্রণালয়কে অবগতির জন্য প্রেরণ করতে পারে। আচ্ছা, আরও বলা হয়েছে প্রধানমন্ত্রী যে কোনো মন্ত্রণালয় বা বিভাগতে যে কোনো সময় যে কোনো বিষয় তলব করতে পারে। প্রধানমন্ত্রী যে কোনো সময় যে কোনো বিষয় যে কোনো মন্ত্রণালয়ের কোনো কিছু তলব করতে পারে। এখানে আরও বলা হয়েছে একইভাবে অর্থমন্ত্রী অর্থ সংক্রান্ত যে কোনো বিষয় দেখার জন্য তলব করতে পারে। অর্থের সাথে সংশ্লিষ্ট যে অর্থমন্ত্রী তলব করতে পারে। এবং কোনো মন্ত্রী যে কোনো মন্ত্রণালয় বা বিভাগের বিষয় যদি দেখতে চাইতে পারেন, যদি তার মন্ত্রণালয়ের সাথে বিষয়টি নিষ্পত্তির প্রয়োজন হয়। যে কোনো মন্ত্রী ইচ্ছে করলে দেখতে চাইতে পারেন যদি তার মন্ত্রণালয়ের বিষয়টি নিষ্পত্তির জন্য ওই সিদ্ধান্তটি প্রয়োজন হয়। এছাড়া আরও বলা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আইনগত বিষয় দেখার জন্য তলব করতে পারেন। আরও বলা হয়েছে কোনো মন্ত্রী যদি অন্য কোনো মন্ত্রণালয় বা বিভাগের বিষয় দেখতে চান সেই সম্পর্কে আরও অধিক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন মনে করেন, তাহলে তিনি মন্ত্রীর সাথে পরামর্শ করে পারস্পরিক সম্মতির মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এখানে বলা হয়েছে যে যদি কোনো মন্ত্রণালয় বা মন্ত্রী অন্য কোনো মন্ত্রণালয় বা বিষয় দেখতে চান এবং এই কারণেই দেখতে চান যে বিশেষ করে সেই সম্পর্কে আরও অধিক ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন মনে করেন, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় এই পারস্পরিক সম্মতিক্রমে সিদ্ধান্ত বা ব্যবস্থা গ্রহণ করবেন। সবার শেষে বলা হয়েছে মতৈক্য উপনীত না হলে বা মতৈক্য উপনীত হতে না পারলে তা প্রধানমন্ত্রীর নিকট পেশ করতে হবে। প্রধানমন্ত্রী মহোদয়ের নিকট যদি সিদ্ধান্ত না হয়, মতৈক্য না পৌঁছাতে পারে, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর নিকট পেশ করতে হবে, সেই কথা বলছে। তো এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব যদি পরীক্ষায় আসে যাতে লিখতে পারি, তাই না? আচ্ছা, তো এবার আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি 23 বার এসেছে, কল্পনা করা যায় 23 বার। সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে কোন কোন বিষয়ে পরামর্শ করার প্রয়োজন সেইগুলি। তো প্রশ্নটি একটু ভালো করে পড়ি, যেহেতু 23 বার এসেছে। বিধি 12তে জনপ্রশাসন মন্ত্রণালয় এর সাথে পরামর্শ সম্পর্কে বলা হয়েছে বিধি 12তে। কার্যবিধিমালা 1996 বিধি 12তে বলা হয়েছে। কি বলা হয়েছে? পদ সৃষ্টি বা বিলোপ অথবা কোনো মন্ত্রণালয় বা বিভাগকে সংযুক্ত দপ্তরের পুনর্গঠন করার ক্ষেত্রে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করতে হবে, তাই না? এই বিষয়টা আরও বলা হয়েছে শাখা ব্যতীত কোনো মন্ত্রণালয় বা বিভাগের কার্যবন্টন ইউনিট গঠন করার ক্ষেত্রে। আরও বলা হয়েছে সংযুক্ত দপ্তর সৃষ্টি এবং পুনর্গঠনের ক্ষেত্রে বেতন স্কেল 9 এবং তদূর্ধ্ব যে কোনো পদ কমিশনের আওতা বহির্ভূত রাখা হয়েছে, তাতে প্রাথমিক নিয়োগ সহ আরও অন্যান্য বিষয় বলা হয়েছে, তাই না? আচ্ছা, এবং এখানে আরও আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংযুক্ত দপ্তর সমূহের কর্মচারী ব্যতীত সকল সার্ভিসের কর্মকর্তা বৃন্দের চাকরির শর্তাবলী পরিবর্তন সংক্রান্ত। অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সংযুক্ত দপ্তরের যে সমস্ত কর্মচারী আছে তাদের সার্ভিসের যে সমস্ত শর্ত আছে তা ব্যতীত অন্যান্য সকল চাকরির শর্ত বা সার্ভিসের যে সমস্ত শর্ত আছে সেগুলো যদি পরিবর্তন করতে হয় তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করতে হবে, সে কথা বলছে। নন সেক্রেটারিয়েট অফিসারগণের মন্ত্রণালয় বা বিভাগের সাথে সংযুক্ত দপ্তরসমূহে পদায়নের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের সাথে সম্পর্কযুক্ত ব্যয়ের প্রস্তাবসমূহ এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বিধিমালা এবং আদেশসমূহের ব্যাখ্যা, জনপ্রশাসন মন্ত্রণালয় যে সমস্ত বিধি প্রণয়ন করবে তার ব্যাখ্যা জানতে হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করতে হবে, তাই না? প্রকল্প খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরকরণ এবং নিয়োগের উদ্দেশ্যে কমিশনের আওতা হতে কোনো পদ বা সার্ভিসকে বাদ দেওয়া। কোনো পদকে যদি বাদ দিতে হয় তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করতে হবে, পরামর্শ না করে বাদ দেওয়া যাবে না। তো এইগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এবার আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে অর্থ বিভাগের সহিত পরামর্শ, এই প্রশ্নটিও না 17 বার এসছে, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। তাহলে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ
আর অর্থ বিভাগের সাথে পরামর্শ, এই দুটো প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। প্রশ্নটি 17 বার এসেছে। কি বলা হয়েছে যে বিধি 13-তে অর্থ বিভাগের সহিত পরামর্শ সম্পর্কে বলা হয়েছে। বিধি 13-তে এই প্রশ্নটি 17 বার এসেছে, তাই না? যেমন লক্ষ্য করি, অর্থ বিভাগের সাথে পূর্ব পরামর্শ ছাড়া কোনো মন্ত্রণালয় অনুমোদিত বাজেট বহির্ভূত এমন কোনো আদেশ জারি করতে পারবেন না যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রজাতন্ত্রের আর্থিক বিষয় প্রভাবিত করে। এবং এই বিশেষ করে এই যেখানে রয়েছে কি কি রয়েছে, অর্থ ছাড়করণ, রাজস্ব ব্যয়, যে ব্যয়ের জন্য বাজেটে কোনো সংস্থান নাই, কর, শুল্ক, ফি ধার্য, ঋণ প্রবর্তন, আরও রয়েছে, তাই না? এইগুলি যেখানে এই বিষয়গুলি যেখানে সংশ্লিষ্ট থাকবে সেগুলি এই অর্থ মন্ত্রণালয়ের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে। আরও আছে কিন্তু লক্ষ্য করি, বাজেটে মঞ্জুরির আওতায় প্রধান খাতসমূহের মধ্যে পুনরায় উপযোজন যদি প্রয়োজন হয়, উপযোজনের ক্ষেত্রে হিসাব সমন্বয় অথবা বাজেট প্রাক্কলনের পদ্ধতিতে পরিবর্তন যদি করতে হয়, বা অবন্টনকৃত বৈদেশিক মুদ্রার প্রাপ্তি এবং ব্যয় এবং সরকারি কর্মচারীগণের ও পাবলিক কর্পোরেশন সমূহের চাকরির শর্তাবলী পরিবর্তন যেখানে আর্থিক বিষয় সংশ্লিষ্ট, অর্থাৎ অর্থ যেখানে, অর্থ মন্ত্রণালয় সেখানে, তাই না? এখানে আরও বলা হয়েছে যে সকল অর্থনৈতিক এবং আর্থিক বিষয়ে, বিশেষ করে নিম্নলিখিত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করতে হবে। আরও কিছু বিষয় আছে যেগুলি অর্থ মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করতে হবে, যেমন রপ্তানি কর্মসূচি ও আমদানি নীতি প্রণয়ন, বাণিজ্যের নেগোসিয়েশন এবং বিনিময় চুক্তি, অভিশুল্ক নীতি নির্ধারণ, মূল্য নিরূপণ নীতি নির্ধারণ, বিনিয়োগ নীতি নির্ধারণ, শ্রম নীতি নির্ধারণ, তাই না? এগুলোর সাথে অর্থ সংশ্লিষ্ট যেখানে সেখানে অর্থ মন্ত্রণালয়ের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে। পরের প্রশ্নটি হচ্ছে আইন ও বিচার বিভাগের সহিত পরামর্শ। এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 3 বার এসেছিল। মানে কোন কোন বিষয়ে আইন ও বিচার বিভাগের সহিত পরামর্শ করতে হবে, কার্যবিধিমালা অনুযায়ী যেগুলি বলা আছে। লক্ষ্য করি, বিধি 14 নম্বরে এই আইন ও বিচার বিভাগের সহিত পরামর্শ সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে সকল ক্ষেত্রে আইন ও বিচার বিভাগের সাথে পরামর্শ করতে হবে, যেমন যে সকল বিষয় হতে উদ্ভূত কোনো আইনগত প্রশ্ন জড়িত, যে সকল প্রসিডিং হতে উদ্ভূত আইনের ব্যাখ্যা সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন হবে। এছাড়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে ক্ষমার কোনো আবেদন বা অন্য কোনো অর্থের মার্জনা, বিলম্বন, বিরাম মঞ্জুর বা কোনো দ্বন্দ্বমুখ স্থগিত বা হ্রাসকরণ সম্পর্কে পরামর্শের পূর্বে এই আইন মন্ত্রণালয়ের সাথে বা আইন ও বিচার বিভাগের সাথে পরামর্শ করতে হবে। কোনো আদালতে দায়েরকৃত কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলার সরকারকে জড়িত থাকার পূর্বে, যদি সরকার জড়িত থাকে ফৌজদারি বা দেওয়ানি মামলা, তাহলে সেটি আইন বিভাগের সাথে পরামর্শ করতে হবে। যখনই সরকারের বিরুদ্ধে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা দায়ের করা হয় তখনই এই আইন ও বিচার বিভাগের সাথে পরামর্শ করতে হবে। তো এই বিষয়গুলি এই বিধিমালায় উল্লেখ রয়েছে। পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে এই প্রশ্নটি 15 বার এসেছে বিগত পরীক্ষায়। মন্ত্রিসভায় যে সকল বিষয় উত্থাপন করতে হয়, মানে কোন কোন বিষয় মন্ত্রিসভায় উত্থাপন করতে হবে সেই বিষয়গুলি আলোচনা করব। লক্ষ্য করি, বিধি 16-তে বলা হয়েছে যে মন্ত্রিসভায় যে সকল বিষয় উত্থাপন করতে হবে সে সম্পর্কে এই কার্যবিধিমালা 1996-এর বিধি 16-তে বলা হয়েছে। কি বলা হয়েছে লক্ষ্য করি, অধ্যাদেশ জারি সহ আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়সমূহ। অধ্যাদেশ জারি করার পূর্বে যে আইন সংক্রান্ত যে সমস্ত বিষয় আছে সেটি মন্ত্রিসভায় আলোচনা করতে হবে। যুদ্ধ ঘোষণা, যুদ্ধ অবসানের ঘোষণা সংক্রান্ত বিষয়, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি তদন্ত কমিশন গঠন এবং কমিশনের প্রতিবেদন বিবেচনা প্রস্তাবসমূহ। কোনো মন্ত্রী তার উপর ন্যস্ত যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রিসভার কোনো সিদ্ধান্ত এবং নির্দেশনা লাভের আগ্রহ প্রকাশ করলে। এবং এখানে আরও বলা হয়েছে সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণীসমূহ। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি, মন্ত্রিসভায় যে বিষয়গুলো উত্থাপন করবে সেগুলো হচ্ছে
অধ্যাদেশ জারি সহ আইন সংক্রান্ত বিষয়সমূহ, যুদ্ধ ঘোষণা এবং যুদ্ধের অবসানের সংক্রান্ত বিষয়সমূহ, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সরকারি তদন্ত কমিশন গঠন এবং কমিশনের প্রতিবেদনসমূহ বা প্রতিবেদনসমূহের বিবেচনার প্রস্তাবসমূহ, এবং কোনো মন্ত্রী তার উপর ন্যস্ত যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রিসভার কোনো সিদ্ধান্ত যদি নির্দেশনা লাভের আগ্রহ প্রকাশ করে, যদি মনে করে কোনো মন্ত্রী যে তার গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেবে, এটি মন্ত্রিসভায় আলোচনা করার প্রয়োজন, সেটিও মন্ত্রিসভায় আলোচিত হবে। এবং সংসদে রাষ্ট্রপতির ভাষণ এবং বাণীসমূহ সম্পর্কেও এই মন্ত্রিসভায় উত্থাপন করার মাধ্যমে আলোচিত হবে। তো মন্ত্রিসভায় আরও আছে কিন্তু, ঠিক আছে, এই কটার সাথে সাথে আরও তথ্য আছে। জরুরি অবস্থা ঘোষণা এবং প্রত্যাহার সংক্রান্ত বিষয়সমূহ, ঋণ প্রবর্তনের প্রস্তাবসমূহ, অতীব গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক নীতি জড়িত এমন বিষয়সমূহ, বাজেট বার্ষিক আর্থিক বিবরণী পেশ করার পূর্বে, মানে বাজেট এবং আর্থিক কোনো বিবরণী পেশ করার পূর্বে, সংসদে পেশ করার পূর্বে মন্ত্রিসভা আলোচনা করতে হবে। বিদেশের সাথে চুক্তি সম্পাদন, বিদেশে বাংলাদেশের দূতাবাস খোলা এবং বন্ধ করার সম্পর্কিত কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সাধারণ এবং বিশেষ আদেশ দ্বারা মন্ত্রিসভার নিকট উপস্থাপনের প্রয়োজন বোধ করলে এমন বিষয়সমূহ, অর্থাৎ প্রধানমন্ত্রী যদি সাধারণ এবং বিশেষ আদেশ দ্বারা মন্ত্রিসভার নিকট পেশ করবে এরকম কোনো বিষয় থাকে, সেগুলোও মন্ত্রিসভায় আলোচনা হবে। এবং রাষ্ট্রপতি মন্ত্রিসভার নিকট উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন এমন কোনো বিষয়সমূহ, এবং রাষ্ট্রপতি যদি প্রধানমন্ত্রীকে কোনো বিষয় মন্ত্রিসভা উপস্থাপনের জন্য অনুরোধ করেন, রাষ্ট্রপতির ইচ্ছা প্রকাশ করেন কোনো বিষয়, সেটাও মন্ত্রিসভায় আলোচনা হবে। এই বিষয়গুলি বিশেষ করে মন্ত্রিসভায় উপস্থাপন করতে হবে। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই না? প্রায় 15 বার এসেছে প্রশ্নটি। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনা। আমি এক একটা বিধি, যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির বিধিমালার যে সমস্ত প্রশ্নগুলি আছে, ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করি। যেমন আজকে আমি যে কার্যবিধিমালা 1996 সম্পূর্ণ অংশই যে প্রশ্নগুলি আসার মতো আলোচনা করার চেষ্টা করেছি। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।